বিয়ের তারিখ ঠিক করার আগে দেনা পাওনার হিসাবটা ঠিক করে নিলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, বলো তোমাকে কি কি দিতে হবে, কি কি নিবা তুমি? আমাকে কিছুই দিতে হবে না, বরং আমি আপনাদেরকে দিব। বলেন আপনারা কি চান? তুমি আমাদেরকে দিবা মানে কি দিবা? এই বিয়েতে শিরিনের শাড়ি গয়না কসমেটিক্স সহ যা লাগে সব আমি কিনে দিব। বিয়ের অনুষ্ঠান করতে যত টাকা খরচ হবে সব টাকা দিব আমি। আর আপনাদের মেহমানদারি করতে, অনুষ্ঠান করে লোকজন খাওয়াতে যত টাকা খরচ হয় সব টাকা দিব আমি। মোট কথা আপনাদের মেয়ের বিয়েতে আপনারা একটা টাকাও খরচ করতে পারবেন না, সব টাকা দিব আমি। এটা তুমি কি বলছো মহসিন? আমার মেয়ের বিয়েতে টাকা খরচ করার দায়িত্ব তো আমার, তুমি কেন টাকা খরচ করতে যাবা? না, মেয়ের বিয়েতে টাকা খরচ করা একজন বাবার দায়িত্ব না। দেখেন, আপনারা আপনাদের মেয়েকে জন্ম দিচ্ছেন, তাকে বড় করছেন, লালন পালন করছেন, লেখাপড়া শিখাইছেন, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে গেছেন। এই জন্য আপনাদের অনেক টাকা খরচ হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এখন তাকে আমার কাছে বিয়ে দিবেন, আর আমার বাড়িতে গিয়ে সে কি করবে? আমার সেবা যত্ন করবে, আমাকে রান্না করে খাওয়াবে, আমার ঘর বাড়ি সব ঠিক রাখবে, আমার বাচ্চা কাচ্চার মা হবে, তাদেরকে লালন পালন করবে, তাদেরকে বড় করবে। মোট কথা বিয়ের পর শিরিন যা যা করবে সব আমার জন্য করবে। আমি আমার দরকারে শিরিনকে বিয়ে করছি, আর যেহেতু আমার দরকারে আমি শিরিনকে বিয়ে করছি, সেহেতু আপনি কেন বিয়ের খরচ দিবেন? আপনি আপনার মেয়েকে কষ্ট করে লালন পালন করে বড় করছেন, আর যেহেতু তাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব, আমার দায়িত্ব শুরু, তাই বিয়ের খরচটা আমিই দেব। আরেকটা কথা, এই বিয়েতে আপনারা কোনো আত্মীয় স্বজন দাওয়াত করতে পারবেন না। এই বিয়ের একমাত্র গেস্ট হবে সব এতিমরা। বাবা উনি কি বলতেছে? আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন অনেকেই তো আছে, তাদেরকে দাওয়াত না দিয়ে এতিমদেরকে দাওয়াত দিব কেন? দেখো শিরিন, তুমি যদি তোমাদের ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে দাওয়াত দাও, তারা আসবে এখানে পেট ভরে খেতে আর বিয়েতে দোষ ধরতে। তাছাড়া তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা তো এমনিতেই ভালো ভালো খায়, আর যারা এতিম তারা 3 বেলা পেট ভরে খেতেই পারে না, ভালো ভালো খাওয়ার কথা তো তারা চিন্তাই করতে পারে না। আর সেই জন্য এতিমদের যদি আমরা দাওয়াত করি, তারা আমাদের বিয়েতে এসে পেট ভরে খাবে আর আমাদের জন্য মন ভরে দোয়া করবে। এই জন্য শুধু আমাদের বিয়ে না, আমি মনে করি সব বিয়ের প্রধান গেস্ট হওয়া উচিত এতিমরা। যাই হোক, এই বিয়ের সব খরচ দিব আমি, আর এই বিয়ের একমাত্র গেস্ট হবে এতিমরা। যদি এই দুটো শর্ত আপনারা মেনে নিতে পারেন, তাহলে আমি এই বিয়েতে রাজি। বুঝতে পেরেছি, আমার শর্তে আপনারা রাজি না। ঘটক আপা চলেন। আরে না না, তোমার কোথাও যাইতে হবে না। আমি বুঝতে পারছি তুমি অত্যন্ত ভালো ছেলে, তোমার সব শর্তে আমি রাজি। তোমার কাছেই আমার মেয়ের বিয়ে দিব। কি বাসার চাচা, বলছিলাম না মহসিনের মন খোলা, এবার প্রমাণ পেলেন তো? আসলেই আমাদের হবু জামাইয়ের মন একেবারে খোলা। তুমি আমাকে টাচ করবো না। আমি তোমার স্ত্রী, আমি তোমাকে কেন টাচ করতে পারবো না? ও মাই গড, তুমি বিয়ের আগে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে, তাই না? নিজের ইচ্ছে তুমি বিয়ে করো নাই, এর জন্য তুমি আমাকে টাচ করতে দিতেছো না। হায় আল্লাহ, আমি শেষ, আমার জীবন শেষ। এই বাসর রাতে আমি কত স্বপ্ন দেখছি, আমার সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। 24 বছর ধরে বাসর ঘর করার জন্য অপেক্ষা করতেছি, শুনছি অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, কিন্তু আমার অপেক্ষার ফল এরকম তিতা হইলো কেন? এই বলো, বিয়ের আগে তুমি কোন মেয়ের সাথে প্রেম করছো, কেন প্রেম করছো? আর বিয়ের আগে তুমি যে প্রেম করছো আমাকে বলো নাই কেন? তাই চুপ করো তো শিরিন, বিয়ের আগে কারোর সাথে প্রেম করা তো দূরের কথা, আমি কোনো মেয়ের সাথে ভালোভাবে কথাই বলি নাই। কি বললা? তুমি বিয়ের আগে কোনো মেয়ের সাথে প্রেম করো নাই? তাহলে আমাকে কেন বলতেছো আমি টাচ করতে পারবো না তোমাকে? কারণ এখনো তোমাকে আমি কাবিনের টাকা বুঝাই দিই নাই। তোমার আমার বিয়েতে কাবিন ধরা হয়েছে 10 লাখ টাকা।
এই 10 লাখ টাকা নগদ উসুল তোমাকে আমি বুঝাই দিব, তারপর তুমি আমাকে টাচ করতে পারবা, তার আগে না। আরে কি বলতেছো তুমি? কাবিনের 10 লক্ষ টাকা তুমি কবে দিবা? সেটার জন্য কি আমরা বাসর ঘর না করে বসে থাকবো নাকি? আমার কাবিনের টাকা লাগবে না, আসি তো বাসরের কার্যক্রম শুরু করি। না শিরিন, তোমার কাবিনের টাকা না লাগতে পারে, কিন্তু তোমাকে কাবিনের টাকা বুঝাই দেওয়া আমার দায়িত্ব। কাবিনের টাকা তোমার হক, আর তোমার হক তোমাকে বুঝাই না দেওয়া পর্যন্ত আমাকে স্পর্শ করতে দিব না। আল্লাহ না করুক, কাবিনের টাকা তোমাকে বুঝাই না দিয়ে যদি তোমাকে আমি স্পর্শ করি আর কালকে সকালবেলা আমি মারা যাই, তাহলে তো আমি মরার পরেও দাবির নিচে থাকবো। না না, এটা আমি পারবো না। একটু অপেক্ষা করো, কাবিনের টাকা আসতেছে। কাবিনের টাকা আসলে তোমাকে আমি কাবিনের টাকা বুঝাই দিব, তারপর আমরা বাসর করবো। 24টা বছর ধরে তো অপেক্ষাই করতেছি, আয় আল্লাহ জানে আমার বাসর করতে আরো কতক্ষণ অপেক্ষা করতে হয়। মহসিন ভাই, আরে দরজা খোলা আছে, তাড়াতাড়ি আয়। এতক্ষণ লাগে তোদের আসতে? আরে মহসিন ভাই, আপনি বললেন না মালা বানাইতে, ওই মালা বানাইতে গিয়ে তো দেরি হয়ে গেল। ঠিক আছে, এখন মালা কই, তাড়াতাড়ি দে। মালাটা বেশ সুন্দর হয় না রে? যাই হোক, এই যে এইবার তুমি আমাকে টাচ করতে পারো। শুধু টাচ না, চাইলে আমার উপর ঝাঁপাইও পড়তে পারো। কেমনে? তোমার তারাই আছে, যা। ঠিক আছে ভাই, আসি। বেস্ট অফ লাক। কিন্তু বিপদ হয়ে যেতে পারে। মুরব্বী মানুষ আরে আপনারা থামেন, এরকম কাঁদতেছেন কেন? আপনারা খারাপ। ভাবি, আমরা এই এলাকারই ছেলে। আমাদের বিল্লাল চাচা রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ছে, এই কারণে এখানে নিয়ে আসছি। আশ্চর্য, একটা লোক মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে নিয়ে আপনারা এইখানে নিয়ে আসছেন কেন? তাকে হাসপাতালে নিয়ে যাবেন। এটা কি হাসপাতাল নাকি? ভাবি, আমরা জানি এটা হাসপাতাল না, এটা মহসিন ভাইয়ের বাসা। বিল্লাল চাচা ডাইনামে আমার সামনে পিছনে আপন বলতে কেউ নাই। এই বিল্লাল চাচা যখন কোনো সমস্যা করতো, আপন বিপদ হইতো, তখন মহসিন ভাই তার বাসায় এসে দাঁড়াইতো। এখন এই বিল্লাল চাচারে যে হসপিটালে নিয়ে যাবো, চিকিৎসা বাবদ যে টাকা পয়সা লাগবো, এটা মহসিন ভাই স্যার আর কেউ দিব না। এই কারণে মহসিন ভাইয়ের বাসায় নিয়ে আসছি। ও ভাবি, মহসিন ভাই কই? মহসিন ভাই কই? আপনি একটু মহসিন ভাইকে ডাক দেন। ও মহসিন ভাই, মহসিন ভাই, মহসিন ভাই, মহসিন ভাই। কি হয়েছে? কি রে বিল্লাল চাচা, কি হয়েছে? মহসিন ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিল্লাল চাচা অজ্ঞান হয়ে পড়ছে, তার অবস্থা বেশি ভালো না। কি? বিল্লাল চাচা অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে বিল্লাল চাচা? আরে আল্লাহ, বিল্লাল চাচা কি হয়েছে? আল্লাহ, এদিকে আসুন, কি হয়েছে কি? তুমি এইভাবে কান্নাকাটি করতেছো, মনে হচ্ছে সে তোমার বাপ লাগে। আরে সে আমার বাবা না লাগলেও আমার বাবার মতো। আমাকে যেখানে দেখতো সেখানেই বলতো, মহসিন বাবা কেমন আছো? সেলিম, তোরা দাঁড়ায় আছিস কেন? বিল্লাল চাচাকে নিয়ে হাসপাতালে যা। ভাই চাচারে যে হাসপাতাল লইয়া যাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। হায় হায়, আমার কাছে তো ক্যাশ টাকা নাই। কি? আচ্ছা ঠিক আছে, এই আংটিটা নিয়ে যা। আংটিটা বিক্রি করে বিল্লাল চাচার চিকিৎসা কর। এই কি করতেছো তুমি? আংটি দিচ্ছ কেন? তুমি কি ভুলে গেছো এটা আমাদের বিয়ের আংটি? ভুলে যাবো কেন? আমি জানি এটা আমাদের বিয়ের আংটি। আমার বাবা তোমাকে বিয়েতে এটা উপহার দিছে, এটা আমাদের বিয়ের স্মৃতি। আরে রাখো স্মৃতি। আংটি গেলে আংটি পাবো, বিল্লাল চাচার জীবন চলে গেলে আমরা কি বিল্লাল চাচাকে জীবনে পাবো? বিল্লাল চাচার জীবন বাঁচাইতে আমি শুধু আংটি কেন, আমার নিজের জীবন পর্যন্ত দিতে পারি। খবরদার মহসিন, আমি তোমাকে সাফসাফ বলে দিচ্ছি, আমার বাবা তোমাকে যে আংটি দিছে, তুমি এই আংটি তাদেরকে দিতে পারবা না, এভাবে দান করতে পারবা না। দরকার হলে ব্যাংক থেকে টাকা উঠে দাও, তাও এই স্বর্ণ দিতে পারবা না। সেদিন আজকে যে শুক্রবার, তুমি ভুলে গেছো ব্যাংক বন্ধ। তার মধ্যে বুথ এত দূরে, আমি যদি টাকা তুলতে যাই বুথে আমার চাচা মারাই যাবে। সেলিম, তুই আর দেরি করিস না, আংটিটা নিয়ে হসপিটালে যা, আমি বুথ থেকে টাকা তুলে নিয়ে আসতেছি। তাদের যা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বিল্লাল চাচাকে আল্লাহ। এই, তুমি আমাদের বিয়ের আংটিটা দিয়ে দিলা?
এটা? তুমি কি পাগল? আমি পাগল না শিরিন, আমি মানবতার ফেরিওয়ালা। ওর ব্যাংকের কার্ড কোথায়? হ্যালো সেলিম, বিলাল চাচার কি অবস্থা? মহসিন ভাই, বিলাল চাচার অবস্থা ভালো না, ডাক্তার বলতেছে রক্ত লাগবে। আরে বেটা, রক্ত লাগলে কোনো সমস্যা নাই, যত ব্যাগ রক্ত লাগে আমি দিব, তারপরে বিলাল চাচাকে বাঁচাইতে হবে। আমি জানতাম মহসিন ভাই আপনি রক্ত দিবেন, এই কারণেই তো এত রাতের বেলা আপনারে কল দিচ্ছি। আচ্ছা ভাইজান, আপনার কি রক্তের গ্রুপ এ পজিটিভ? না, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ না, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। হায় হায় রে, তাহলে তো ভাই আপনি রক্ত দিতে পারবেন না। বিলাল চাচার রক্তের গ্রুপ তো এ পজিটিভ, এ পজিটিভ রক্ত রাখবো। এটা তো একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা তুই ফোন রাখ, আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে ভাই, আপনি একটু দেখেন, রক্ত ম্যানেজ হলে আমার একটু জানায়েন। শিরিন, এই শিরিন, এই তোমার রক্তের গ্রুপ কি? হ্যাঁ, রক্তের গ্রুপ কি তোমার? তুমি এই টাকা থেকে উঠছো কেন? আরে রক্তের গ্রুপ কি সেটা বলো। এখন মাত্র ভোর রাত, এত আগে আমাকে উঠাইছো কেন? সকালবেলা জিজ্ঞেস করতে রক্তের গ্রুপ কি? আরে বাবারে, সকালবেলা জানা গেলে তো হইতোই, এখন রক্ত লাগবে জন্য এখন জিজ্ঞেস করতেছি। তোমার রক্তের গ্রুপ কি সেটা বলো। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ হয়েছে, এখন ঘুমাইতে দাও। কি বললা? এ পজিটিভ? শুকুর আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি উঠো, চলো হসপিটালে, চলো রক্ত দিতে হবে। হাসপাতালে যাবো মানে? এই ভোর রাত্রে আমি হাসপাতালে যাবো কেন? আরে আজকে বিল্লাল চাচারে হসপিটালে নিয়ে গেল না, ডাক্তার বলছে বিল্লাল চাচারে বাঁচাইতে হলে এ পজিটিভ রক্ত লাগবে। তোমার রক্তের গ্রুপ যেহেতু এ পজিটিভ, তুমি রক্ত দিয়ে বিল্লাল চাচাকে বাঁচাবা, চলো। লাগো এসব কি বলো? না না না, আমি রক্ত দিতে পারবো না। কেন? আমি রক্ত দিলে আমার শরীর থেকে রক্ত কমে যাবে না, তারপর আমি দুর্বল হয়ে যাবো, আমি অসুস্থ হয়ে যাবো। আরে তুমি দুর্বল হবা না, একজন সুস্থ স্বাভাবিক মানুষ বছরে 3 বার রক্ত দিতে পারে, আর তার জীবদ্দশায় কমপক্ষে 120 বার রক্ত দিতে তার কোনো সমস্যা হয় না। তুমি তো সারা জীবন একবার রক্ত দাও নেই, তোমার রক্ত দিলে কিছুই হবে না। আর তাছাড়া রক্ত দান করার 48 ঘন্টার মধ্যে দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্ত দান করলে হৃদরোগের ঝুঁকি কমে। তুমি যত কিছুই বুঝাও, আমাকে বললে কিচ্ছু হবে না, কারণ আমি রক্ত দিব না, আমার ভয় লাগে। শিরিন, ভয়কে জয় করো, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাইতে হবে। আরে আমাকে দিয়ে হবে না, তুমি কেন বুঝতেছো না? আমি ইনজেকশন দেখতে ভয় পাই। ইনজেকশন আমার হাতের ভিতরে ঢুকায় রক্ত নিবে, ও মা গো, আমার শুনলেই কেমন ভয় লাগতেছে। না না, আমি পারবো না, তুমি আমাকে জোটাজুটি করো না প্লিজ। শিরিন, ইনজেকশনকে ভয় পাওয়ার কি আছে? তোমার কাছে মনে হবে একটা ছোট্ট পিঁপড়া তোমাকে কামড় দিচ্ছে, কিচ্ছু হবে না। এইসব মূলা ঝুলায় কোনো লাভ হবে না। আমি ইনজেকশন এর আগে দিছি, আমি জানি ইনজেকশনে কি ব্যথা লাগে। আমি কোনো রক্ত দিতে পারবো না, তুমি অন্য কারো ম্যানেজ করো। আরে এই ভোর রাতে আমি এ পজিটিভ রক্তের গ্রুপ ওলা কাকে ম্যানেজ করব? বুঝছি, এমনি কাজ হবে না তো। আপসে কাজ না হলে জোর করে তোমার নিবো আমি। আসো, জোর করে করতে হবে না, আসো। জানি।